শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। সন্দেশখালিতে বিজেপিতে ধস, রেখা পাত্রের সঙ্গী সহ ৩,০০০ পদ্মকর্মী সামিল তৃণমূলে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত, মোদির ঘোষণা শুনে চমকে গেল সাইপ্রাস। এবার থেকে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে ৭০% ছাড়, বিরাট ঘোষণা কেন্দ্রে। অবশেষে বকেয়া ডিএর অংশ হতে পারেন রাজ্য সরকারি কর্মীরা, শীঘ্রই বিজ্ঞপ্তি দিতে পারে সরকার। বিরাট সুখবর, অর্থমন্ত্রী জেলা ধরে ধরে ৭৮,২১৩ কোটি টাকা দিচ্ছে। কারা পাবে দেখুন। একজনকে মারলে ১,০০০ জন তৈরি হবে, ইরানকে ছাড়ুন, এই দেশ ইসরায়েলের জন্য বিপদ ডেকে আনবে। ভারতের উপর নির্ভরতা কমাতে ভারতকেই ভরসা, নেপাল থেকে ইলেকট্রিসিটি আমদানি করবে বাংলাদেশ। ২৬-এর ভোটের আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা, তৃণমূলে যোগ কয়েকশো বিজেপি কর্মী সমর্থকের। কলকাতায় দুদিন মুষলধারে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে হতে পারে অতি ভারী বর্ষণও, আসন্ন বর্ষা। সন্দেশখালিতে বিজেপিতে ধস, রেখা পাত্রের সঙ্গী সহ ৩,০০০ পদ্মকর্মী সামিল তৃণমূলে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি শিবিরে বড় ভাঙন। সন্দেশখালিতে রেখা পাত্রের সঙ্গী সহ ৩,০০০ পদ্মকর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। ২১শে জুলাই প্রস্তুতির আগে সন্দেশখালিতে বড়সড় ভাঙন। সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রের ছায়াসঙ্গী বিজেপি নেত্রী লতিকা মিস্ত্রি রবিবার যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। তার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন সন্দেশখালিতে প্রথম আন্দোলনকারী সুদেষ্ণা দাস, সুজিত নস্কর সহ ৩,০০০ জন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, উপস্থিত ছিলেন সুজিত বোস সহ আরও অনেকে। সামনেই ২১শে জুলাইয়ের সভা রয়েছে। এই সভার প্রস্তুতি বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রতি বছর এই মঞ্চ থেকে চমক থাকে, এবার সভার আগেই চমক এলো সন্দেশখালি থেকে। এই সন্দেশখালিতেই একসময় প্রভাব বিস্তার করতে চেয়েছিল পদ্ম শিবির। শেখ শাহজাহান থেকে শুরু করে রেখা পাত্রের খবর থাকতো শিরোনামে। এবার সেই সন্দেশখালিতেই বড় ধাক্কা খেল বিজেপি। রেখা পাত্রের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন সুদেষ্ণা দাস, লতিকা মিস্ত্রি। এরাই প্রথম আন্দোলন শুরু করেছিলেন, এবার তাঁরাই বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ঘর ভেঙে নিজেদের ঘর শক্ত করল ঘাসফুল শিবির। সন্দেশখালির মতো জায়গায় বিজেপির ৩,০০০ কর্মীকে নিজেদের দলে এনেছে তৃণমূল। জানা গিয়েছে রেখা পাত্রের সঙ্গেই থাকতেন সুদেষ্ণা দাস, লতিকা মিস্ত্রি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট প্রচার করতে দেখা গিয়েছিল তাদের। এবার তারাই বিজেপির হাত ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। এবার থেকে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে ৭০% ছাড়, বিরাট ঘোষণা কেন্দ্রের। ভারতীয় রেল ২০২৫ সাল থেকে বয়স্ক নাগরিকদের জন্য সকল শ্রেণীতে ৭০% ছাড় দিচ্ছে। ৬০ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫৮ বছরের বেশি বয়সী মহিলারা এই সুবিধা পেতে যোগ্য। ২০২৫ সালে ভারতীয় রেল বয়স্কদের জন্য ট্রেনের টিকিটের মূল্যে ৭০% ছাড় দিয়ে বয়স্ক ভ্রমণকারীদের জন্য এক বিরাট পরিবর্তন এনেছে। এই নতুন নিয়ম সব শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। স্লিপার, এসি এবং চেয়ার কার এবং অবসরপ্রাপ্তদের ভ্রমণ আরও সহজলভ্য করার লক্ষ্যে তৈরি। এই সুবিধার জন্য যোগ্য ব্যক্তিদের মধ্যে ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৫৮ বছর বা তার বেশি বয়সী মহিলারা রয়েছেন। এই পদক্ষেপ বয়স্ক নাগরিকদের আর্থিক বোঝা কমবে বলে আশা করা হচ্ছে। এটি পারিবারিক সফর, তীর্থযাত্রা বা অবসর ভ্রমণকে উৎসাহিত করবে। এক্সপ্রেস, মেল এবং সুপারফাস্ট সার্ভিস সহ সব ট্রেনেই এই প্রকল্পটি প্রযোজ্য। এই উদ্যোগ পুরুষদের জন্য 40% এবং মহিলাদের জন্য 50% ছাড় দেওয়ার পূর্ববর্তী নীতি থেকে উল্লেখযোগ্য পরিবর্তন। সংশোধিত 70% ছাড়ের মাধ্যমে বয়স্ক নাগরিকরা এখন খরচের চিন্তা না করে আরও স্বাধীনভাবে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন। এই সুবিধা পেতে ব্যক্তিদের বয়স এবং পরিচয়ের বৈধ প্রমাণপত্র যেমন আধার, প্যান কার্ড, ভোটার আইডি বা পাসপোর্ট জমা দিতে হবে। অনলাইন এবং অফলাইন টিকিট বুকিং পদ্ধতি বয়স্ক নাগরিকদের ছাড় যোগ করার জন্য আপডেট করা হয়েছে। আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে কেউ ছাড়ের বিকল্পটি নির্বাচন করতে পারেন, আইডি বিবরণ আপলোড করতে পারেন এবং কম দামে অর্থ প্রদান করতে পারেন। ছাড় শুধু অর্থ সাশ্রয়ের বিষয় নয়,
এটি বয়স্কদের ভ্রমণের দিকে উৎসাহ দিতে এক ধাপ এগিয়ে দেয়। বাজেটের সীমাবদ্ধতা বা চলাচলের সমস্যার কারণে অনেক বয়স্ক নাগরিক অবসরের পর ভ্রমণ বন্ধ করে দেন। এই ছাড় এবং বুক করা নিচের বার্থ, হুইলচেয়ার সুবিধা, পৃথক লাইন এবং বিশেষ অপেক্ষা এলাকার মতো অতিরিক্ত সুবিধা সহ ভারতীয় রেল সত্যিকার অর্থেই বয়স্ক নাগরিকদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্য রাখে। এই সুবিধাগুলি বয়স্ক ভ্রমণকারীদের শারীরিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। এটি দীর্ঘ দূরত্বের ট্রেন ভ্রমণকে সম্ভব করে তোলে, অপ্রয়োজনীয় ভ্রমণের জন্য ব্যয় করতে দ্বিধা করে। ট্রেনের ভাড়া এখন কমে যাওয়ায় ধর্মীয় স্থান, ঐতিহাসিক স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলিতে বয়স্ক দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পাবে। এটি হোটেল, পরিবহন সরবরাহকারী, স্থানীয় গাইড, রেস্তোরাঁ এবং বিক্রেতাদের জন্য ভালো ব্যবসা তৈরি করতে পারে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে বড়সড় তথ্য ফাঁস। সত্যিটা জানলে হুঁশ উড়ে যাবে। গত 12ই জুন আহমেদাবাদে হওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার 7878 বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানবন্দরের কাছে একটি মেডিকেল হোস্টেলের সঙ্গে ধাক্কা খায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট 279 জনের প্রাণহানি ঘটেছে। বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে এবং যে মেডিকেল হোস্টেলের সঙ্গে বিমানটির ধাক্কা লেগেছিল সেখানে থাকা 38 জনও নিজেদের প্রাণ হারিয়েছেন। বিমানে থাকা মাত্র একজন ব্যক্তি এই দুর্ঘটনায় জীবিত রয়েছেন, যার হাসপাতালে চিকিৎসা চলছে। এই ভয়াবহ বিমান দুর্ঘটনার নিবিড় তদন্ত শুরু হয়েছে এবং বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা এই বিষয়ে নিজেদের মতামত দিচ্ছেন। ল্যান্ডিং গিয়ারের বদলে কি উইং ফ্ল্যাপস টেনে নেওয়া হয়েছিল? এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে অনেক জল্পনা চলছে। কমার্শিয়াল এয়ারলাইন পাইলট এবং ইউটিউবার ক্যাপ্টেন স্টিভ আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে নিজের মতামত দিয়েছেন, যা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্টিভ, যিনি প্রায়শই বিমান দুর্ঘটনার বিশ্লেষণ করেন, তার মতে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তাতে এই সম্ভাবনা রয়েছে যে বিমানের সহ পাইলট ল্যান্ডিং গিয়ারের বদলে বিমানের উইং ফ্ল্যাপস টেনে নিয়েছিলেন, যার ফলে বিমানটি দুর্ঘটনার শিকার হয়। ক্যাপ্টেন স্টিভের যুক্তি হলো, যখন সহ পাইলটকে ল্যান্ডিং গিয়ার ফিরিয়ে নিতে বলা হয়েছিল তখন ককপিটে একটি ভুল হয়ে থাকতে পারে। হয়তো পাইলট যখন গিয়ার আপ বলেছিলেন তখন সহ পাইলট ভুল করে ল্যান্ডিং গিয়ারের বদলে উইং ফ্ল্যাপসকে উপরে তুলে দিয়েছিলেন। উইং ফ্ল্যাপসের ভূমিকা এবং দুর্ঘটনায় তাদের প্রভাব। স্টিভ ব্যাখ্যা করেছেন যে উইং ফ্ল্যাপস বিমানকে উপরে উঠতে এবং কম গতিতে উড়তে সাহায্য করে। যখন এই ফ্ল্যাপস উপরে ওঠে তখন বিমানের উড্ডয়নের গতি এবং উচ্চতা দ্রুত কমে যায়। যদি টেক অফের গুরুত্বপূর্ণ পর্যায়ে উইং ফ্ল্যাপসকে ভুল করে উপরে তুলে দেওয়া হয় তাহলে বিমানকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তার মতে উইং ফ্ল্যাপস টেনে নেওয়ায় বিমানটির উপরে না উঠতে পারা এবং দুর্ঘটনার কারণ হতে পারে। এই দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং ব্ল্যাক বক্স ডেটা, ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার থেকেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। কলকাতায় দুদিন মুষলধারে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণে হতে পারে অতি ভারী বর্ষণ ও আসন্ন বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষা আসন্ন, আর 2 থেকে 3 দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণের জেলাগুলিতে। তার মাঝেই কলকাতা সহ জেলায় জেলায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 2 দিন ভারী বৃষ্টি হতে পারে শহরে। এছাড়া দক্ষিণবঙ্গের 2 জেলায় অতি ভারী বর্ষণের পূর্বাভাসও রয়েছে। উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, সারা সপ্তাহ ধরেই কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার ঝোড়ো হওয়ার সঙ্গে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হবে কলকাতা এবং শহরতলিতে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে সোমবারও ভারী বৃষ্টি হবে।
বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে দুর্যোগের সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে। আজকের আবহাওয়া। সোমবার 16 জুন কলকাতা, পশ্চিমবঙ্গ সর্বাধিক তাপমাত্রা 320 সেলসিয়াস। উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত প্রতিদিনই। তবে সোমবার এবং মঙ্গলবার জলপাইগুড়িতে, বুধবার দার্জিলিংয়ে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার আলিপুরদুয়ারে, বুধ ও বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণ দিনাজপুরে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মালদহে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার এবং বুধবার পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বইবে। সমুদ্র উত্তাল হতে পারে। এই দুদিন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমবে। আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণের জেলাগুলিতে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31.9 ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি, তার স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি কম।